আমি কি আপনার প্রাণ ভোমরা নিয়ে ভেঙে গিয়েছিলাম নাকি যে মরে যাবেন? আমার কথায় শুভ্র ভাইয়া মুচকি হাসলো। গালের উপর এসে পড়া চুলগুলো গুজে দিল কানে। ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে সিলেক্ট করতে করতে বলে উঠলেন, তুমি তো আমার প্রাণ ভোমরা। উনি আরও কিছু বলতেন, তার আগে চিত্রার গলার আওয়াজ কানে এলো। সাথে সাথে আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন উনি। লুচো পোলা! চিত্রার ভয়ে ছেড়ে দিল নির্ঘাত। তার চিত্রা ভেবে কষ্ট পাবে বলে কথা। অসভ্য সাদা বিলে কোথাকার। আমার ভাবনায় জল ঢেলে চিত্রা অপরাধী দৃষ্টিতে তাকে বলে উঠল, সরি ভাইয়া, আই থিঙ্ক আমি রং টাইমে চলে আসছি। না না, ইটস ওকে। আমরা এমনিতে ভাইয়ের বিয়ে নিয়ে ডিসকাস করছিলাম। জোরপূর্বক হাসি দিয়ে। অ্যাকচুয়ালি লাস্ট টাইম তো আদিবের গণ্ডগোলের জন্য এঙ্গেজমেন্টটা হতে হয়নি। সো ওটা রিপিট করা হবে আগামী শনিবার। ওটা নিয়ে কথা বলছিলাম জাস্ট, অন্য কিছু না। ও ও আচ্ছা। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে ওনাদের সংগ্রামের কথা শুনে চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। এই শুভ্র ভাইয়ের মতিগতি কিছুই বুঝি না আমি। কী চাই সে আমার থেকে? কেন এত নজরদারি আমার উপর? মামুর ভাগ্নি বলে নাকি অন্য কিছু? হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, ভাবি। বিরক্তি নিয়ে পেছনে তাকাতে দেখি রাতুল ভাইয়া। এদের মধুর স্বরে ভাবি ডাক শুনে নিজেকে সরাসরি ভাবি বলে মনে হয়। বিরক্তি দমন করে জোরপূর্বক একটা কোলজাপ হাসি দিয়ে বলে উঠলাম, জি বলুন দেবরজি। ভাইকে পাইতেছি না। ভাই কই? মিটিং আছে, লেট হচ্ছে। আপনার ভাই কই আমি কি করে জানবো? আমার কি জানার কথা ছিল নাকি? না মানে লাস্ট যখন দেখেছিলাম তখন তো ভাই আপনাদের সাথেই ছিল। ওই ফার্স্ট ইয়ারের ক্লাসে দরজা লাগাচ্ছিল। রাতুল ভাইয়া কথাটায় সাদা মনে বললেও আমার রাগ তখন সপ্তম আকাশে। আমাকে নিয়ে দরজা লাগাচ্ছিল, ছি! কি বিচ্ছিরি শোনা কথাটা। মেজাজ 49 করে কোনো কথা না বলে হাঁটা দিলাম বাড়ির পথে। সবকটা আহম্মকের ঢেকি। অসহ্য, জাস্ট অসহ্য। আজকে আবার এঙ্গেজমেন্ট। সেদিন আমি অসুস্থ হয়ে পড়ার এঙ্গেজমেন্টটা আর হয়নি। ওখানে অনুষ্ঠান থামিয়ে দিয়েছিল মামু। মার সাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে মুখে অমায়িক হাসি নিয়ে বলে উঠল, কেমন আছেন মা? যেন আমি তার হারিয়ে যাওয়া বৌমা। আমি মুচকি এসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমার কথায় উনি যেন চাঁদ হাতে পেয়েছেন। খুশিতে গদগদ হয়ে আম্মুর দিকে তাকিয়ে বলে উঠলেন, আপা, আপনার মেয়েটি যেমন লক্ষ্মী তেমন মিষ্টি। আমার ছেলেটা তেমন কি ভদ্র। এবার ডাক্তার পাশ করে হাসপাতালে বসেছে, আমাদের নিজেদের ক্লিনিক। আম্মু চলনসই হাসি দিয়ে চলতেছেন ক্রমাগত। মায়ের হাসিতে মহিলা যেন আরও ভরসা পেল। হাসি মুখে বলে উঠলেন, আপা, আপনার মেয়েকে বিয়ে। আন্টির কথাটা শেষ হওয়ার আগেই কে একজন পাশ থেকে বলে উঠল, ভাবি। পাশে তাকিয়ে দেখি আবার সেই রাতুল ভাইয়া। উহ, আমার হয়ে যাওয়া বিয়েটাও একটা মাত্র ভাবি ডাকায় ভেঙে দিল তো। আমি আম্মুর দিকে তাকাতে দেখি আম্মু কড়া নজরে একবার আমাকে তো একবার রাতুল ভাইকে দেখছেন। ভাবি কথাটা নিতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে। তার অবিবাহিত মেয়েকে কোনো সুদর্শন হেবলাকান্ত পুরুষ অবলীলায় ভাবে ডাকছে, সেটা মাজাতি কি হিসাবে তার মেনে নেওয়ার কথা নয়। আমি মুচকি এসে ওনার দিকে তাকিয়ে বললাম, জি ভাইয়া বলুন। আপনাকে আঙ্কেল ডাকছে। আঙ্কেল? মানে আপনার মামু ডাকছে। এঙ্গেজমেন্টের রিং নাকি আপনার কাছে ওগুলো চাইছেন। ও আচ্ছা, ওকে চলুন। আমার কাছে কোনো রিং কোনো কালেই ছিল না। রাতুল ভাইয়া যে ডাহা মিথ্যা কথা বলছেন তা বেশ বুঝতে পারছি, কিন্তু কেন? এই ভাবির রহস্য তো দূর করতেই হবে। আমাকে কোন আহাম্মকের বউ বানিয়ে চলছে ক্রমাগত, কে জানে। ওরা আমায় ভাবি ডাকে, তাহলে ওদের ভাই কে? শুভ্র ভাইয়া? ইয়েস, কারণ একমাত্র শুভ্র ভাইকে ওরা ভাই ভাই বলে ডাকে। আমি এতটা ডাফার কি করে হলাম? ওরা আমাকে অনেকবার বলেছে ভাই এটা ভাই ওটা, আর আমি বুঝতেই পারলাম না। শিওর তো হতেই হবে, যেই কথা সেই কাজ। একটু দূরেই কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে রাতুল ভাইয়ের দ্রুত পায়ে হেঁটে চলছেন। আমি সোজা ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটা উনি অবাক। আমি ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, কেমন আছেন রাতুল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাবি। আপনি কেমন আছেন ভাবি? ভালো, খুব ভালো। দাঁত কেলিয়ে। তো এতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া? কাজে যাচ্ছি ভাবি, ভাই নিয়ে যেতে বলছে। সাহিল ভাইয়েরা সবাই মিলে ওখানে আড্ডা দেবে তো তাই। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো। হে, ভাই আড্ডা দিবে? খুব ভালো, মহা ভালো। আমি এখন যাই ভাবি, দেরি হলে ভাই রাগ করবে। না না, আপনি যাবেন না মানে?
মানে সিম্পল, আপনি এখন ছাদে যাবেন না, এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? আমার সাথে গল্প করবেন। আমার না খুব গল্প করতে ইচ্ছে করছে, বুঝলেন? সো আপনি এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন। কিন্তু ভাই রাগ করবে তো ভাবি? আর আমি আপনার সাথে কী নিয়ে গল্প করব? অনেক টপিকস আছে গল্প করার মতো। আর ভাইকে টেনশন করবেন না, ভাই কিছু বলবে না। ভাইদের উপর হলো ভাবি। একটা সিক্রেট বলি। জি। আপনার ভাই কিন্তু আমায় দেখে ভয় পায়, ভালোবাসে তো, বোঝেন না? আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সব নাটক? হুম, জি জি, অনেক ভালোবাসে। নাটক কেন হবে? আস্তা গরিবুল্লাহ। আপনি কিভাবে বুঝলেন অনেক ভালোবাসে? বুঝবো না কেন? বুঝবো না কেন? আপনি কোথায় যাচ্ছেন, কী করছেন, সব কিছু তো ভাইয়ের জানা। অলওয়েজ আপনাকে কেউ না কেউ ফলো করে, যদিও ডিটেলস রেখে, তাই আপনি বুঝেন না। আর সেই দিন তো স্বপনদের হেব্বি কেলিয়েছে, হাত ভেঙে দিয়েছে একদম। কেন কেলিয়েছে? সরি, মেরেছে কেন? আপনার দিকে তাকিয়ে শিশি বাজিয়েছিল বলে, মাথা নিচু করে। ও এইটুকুর জন্য হাত ভেঙে দিল? জি, ভেঙে দিল। আচ্ছা, আমি সম্পর্কে আপনার কি হই? ভাবি, আপনি আমার কি হন? জি, মানে দেবর হই। আপনার সাহেল ভাইয়া কি হয় আমি? উনি তো সানশাইন বলে বোকা বোকা গলায়। ও হ্যাঁ, তাই তো। তাহলে আপনার শুভ্র ভাইয়ার কি লাগে? বউ। ওনার কথায় ভুরুকুচকে তাকালাম, সন্দেহ দৃষ্টিতে বলে উঠলাম, বউ? এটা শুভ্র ভাইয়া বলেছে আপনাকে? হুম, ভাই তো সবাইকে বলে দিয়েছে। রোদ হলো আমার বউ। সো তাদের মধ্যে একজনও যদি ওর দিকে চোখ তুলে তাকাস, জাস্ট খুন করে ফেলবো। ভুল করে যেন ওর দিকে চোখ না যায়। নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমার জিনিসে কেউ নজর দিবে, তা আমি কিছুতেই সহ্য করব না। মনে থাকে যেন। আমি জিনিস হয়ে গেলাম? জি, হয়ে গেলেন। ভাইয়ের জিনিস ভাবি। এখন যাই, হাত ব্যথা করছে, অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস তো। হুম, যান, বাট একটা কথা। কি কথা? এখন ছাদে গিয়ে আপনার ভাইকে স্টেট দুলাভাই ডেকে দেবেন। শুধু একবার নয়, প্রতি লাইনে লাইনে দুলাভাই ডাকবেন, বুঝলেন? দুলাভাই কেন ডাকবো? আমি বলছি তাই। না ভাই, চর মারবে। আর না ডাকলে আমি কান্না করে দেব। তখন আপনার ভাই আপনাকে আরও বেশি মারবে। বোঝেন না? ভালোবাসে। রাতুল ভাইয়ের মুখ দেখে বোঝা যাচ্ছে সে ব্যাপক ফেঁসেছে। উত্তর দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানে প্রবলেম, বেচারা। দুলাভাই কোল্ড ড্রিঙ্কস এনেছি। রাতুল ভাইয়ের কথায় উনি ভুরু কুঁচকে তাকে বলে উঠলেন, তুই কি আমাকে বলছিস? জি দুলাভাই, আপনাকেই বলছি। এই, তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? মাথা ঠিক আছে তোর? জি দুলাভাই, মাথা ঠিক আছে। একটা চর বসাবো। ফাজলামো করিস আমার সাথে? ফাজলামো করছি না দুলাভাই। ভাবি বলো ডাকতে, তাই ডাকছি। নয়তো উনি কাঁদবেন। ভাবি বলো মানে? কোন ভাবি? আমাদের ভাবি। রোদ বিষম নিয়ে। উনি তুমুল গতিতে মাথা ঝাঁকিয়ে জানান দিল, হ্যাঁ রোদ। সৌর ভাইয়া অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হু হা করে হাসতে লেগে গেলেন, যেন ভীষণ মজা পেয়েছেন ব্যাপারটায়। আমি মুচকি এসে দরজার আড়াল থেকে সরে এলাম। সৌর ভাইয়া লাভস মি। ভাবতেই অবাক লাগছে, কিভাবে সম্ভব? হাউ হাউ। এঙ্গেজমেন্ট শেষের দিকে, রিং পরানো শেষ। এবার কাজিন ফ্রেন্ড সবাই মিলিয়ে গেম খেলবে। গেমটা সিম্পল। একটা বাক্সে সবার জন্য একটা চিরকুট রাখা হয়েছে। তার মধ্যে থেকে একটা চিরকুট তুলতে হবে এবং যা লেখা আছে তাই পারফর্ম করতে হবে। গান থাকলে গান, নাচ থাকলে নাচ। আমার কপালে এসে পড়লো গান। কি দুর্ভাগ্য কপাল আমার, গানটাও সিলেক্ট করা। এইটাই গাইতে হবে। কি মুশকিল। আমি আপুর পেছনে দাঁড়িয়ে আপুর শাড়ির আঁচল খামচে ধরে আর চোখে শুভ্র ভাইকে দেখে নিয়েই গাইতে শুরু করলাম। গান গাইতে গিয়ে লজ্জায় আমি লাল। সবাই চারপাশ থেকে শুভ্র শুভ্র বলে চেঁচাচ্ছে। ইস কি লজ্জা। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হাসছেন। চোকাচোকি হতে সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এলেন আমার দিকে। আমি ভয়ে আর লজ্জায় কুঁকড়ে গেলাম মুহূর্তেই। আবুর আড়ালে নিজেকে পুরোপুরি ঢেকে নিলাম। উনি পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শয়তান হাসি দিয়ে আব্বুকে টেনে নিলেন নিজের কাছে। আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে গানের সাথে তাল মেলালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি। কী সুন্দর গাইতে পারেন উনি। আবুর কাঁধে হালকা কাজ জাগিয়ে গিয়ে উঠলেন উনি, ভাবি তেরি বেহেনা কুমারা। গান শেষে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে সবার সামনে বাস চোখ টিপ দিলেন। আমি ঢোক গিলে বারবার, কি শয়তান ছেলে, সবাই কী ভাবছে কে জানে। ওর সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ গিটারের টুনে ফিরে আসলাম।
স্টেজের দিকে উকি দিয়ে দেখি শুভ্র ভাইয়ের হাতে গিটার। ফোনটা কেটে স্টেজের একটু কাছে গিয়ে দাঁড়ালাম। সোনালি সুতোয় কাজ করা কালো পাঞ্জাবি পরেছে উনি, হাতাগুলো কুইন পর্যন্ত গোটানো, সিল্কের চুলগুলো কপালে পড়ে আছে, হাতে সবসময়ের মতো ব্র্যান্ডের ঘড়ি আর ব্রেসলেট। ফর্সা শরীরে কি মারাত্মক লাগছে এই কালো রং। ঠোঁটের কোণে ঝুলে আছে সেই দুষ্টু ভরা হাসি। ইস, উনি ফ্রেন্ডের দিকে তাকে অমায়িক হাসি দিয়ে গেয়ে উঠলেন। উনি এতটুকু গাইতে চারপাশ থেকে ছেলেরা চেঁচিয়ে উঠল। সবার মুখে এক কথা, দিস ইউ ফর ভাবি, দিস ইউ ফর ভাবি। সাহেল ভাইয়া তো রীতিমতো টেবিলের উপর উঠে শীষ বাজাচ্ছেন। ওদের অবস্থায় আমি লজ্জায় লাল। শুভ্র ভাইও হেসে চলছেন ওদের কথায়। হাসি মুখে আবারও গিটার বাজিয়ে গেয়ে উঠলেন উনি। এইটুকু গাওয়ার সাথে সাথে একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসে একটা টিস্যু পেপার আর একটা গোলাপ ধরিয়ে দিল আমার হাতে। টিস্যু পেপারে লাল কালিতে লেখা, লাভ এই। এ তো লজ্জা পেও না প্লিজ, মরে যাব, একদম খুন হয়ে যাব। তোমার লজ্জারাঙা মুখটা দেখতে একদম রসগোল্লার মতো লাগে। ইস, ভুল করে খেয়ে ফেলবো তো। এই ভুলটা কিন্তু আমি করব, আজ নয় কাল, সো সাবধান। আমি চোখ বড় বড় ওনার দিকে তাকাতেই মুচকি এসে অন্যদিকে চোখ ফিরেই গেয়ে উঠলেন উনি। উনি গান গেয়ে নেমে গেলেন স্টেজ থেকে। আমি লজ্জায় কুঁকড়ে দাঁড়িয়ে আছি এক্ষুনি। ইস, কি লজ্জা! আমার মধ্যে যে এত লজ্জা নামক জিনিসটা এত ভরপুরভাবে আছে জানানো ছিল না তো। কি অসভ্য ছেলে, একটা গান দিয়ে লজ্জার সাগরে ডুবিয়ে দিল আমায়। এখন ওনার সামনে কী করে যাব? ছেলেরা সবাই যে ব্যাপারটা জানে তা ওদের ভাবিটাকে স্পষ্ট। কি লজ্জা! টানা 3টা ক্লাস করে টায়ার্ড হয়ে চিত্রাকে নিয়ে বেরিয়ে এলাম। আর ক্লাস করা যাবে না, কিছুতেই না। চিত্রাকে বাইরে দাঁড় করিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে খুবই অদ্ভুত একটা বিষয় দেখলাম। চিত্রা লেডিস ওয়াশরুমের পাশে কোণাটায় দাঁড়িয়ে আছে, সাথে একটা ছেলেও ছিল, যে আমায় দেখে নিজেকে আড়াল করে নিল। অদ্ভুত। চিত্রা কি কোনো ছেলের সাথে রিলেশন চললো আমাকে বলেনি কেন? এসব ভাবছি আর হারছি। চিত্রা ক্যান্টিনে গেছে কোল্ড ড্রিঙ্কস আনতে। হঠাৎ পাশের মেয়েদের ফিসফিস কথায় দাঁড়িয়ে পড়লাম। কান খাড়া করে যা শুনলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। এই জানিস, আইআর ডিপার্টমেন্টের চিত্রার সাথে আমাদের কিরাস বয়ের রিলেশন চলে। কি? আমাদের কিরাস বয় মানে শুভ্র ভাই? কেমনে কি? আর তুই কীভাবে জানলি? আরে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, ওখানে ওয়াশরুমের কোণে দাঁড়িয়ে ওনারা রোমান্স করছিল। শুভ্র ভাইয়া তো ফ্লার্টিং করার মতো ছেলে না, নিশ্চয়ই সিরিয়াস। তুই শিওর? অবশ্যই, এই দেখ লুকিয়ে পিকও তুলেছি। কথাটা শুনে দ্রুত ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। গলা শুকিয়ে আসছিল আমার, মাথাটা ভো ভো করছে, তবুও যথেষ্ট শক্তি নিয়ে বলে উঠলাম, এক্সকিউজ মি আপু, কিছু না মনে করলে পিকটা কি আমি দেখতে পারি প্লিজ? হ্যাঁ অবশ্যই, এই তো দেখো। ফোনটা হাতে নিতে মাথায় আকাশ ভেঙে পড়ল। যা দেখছে তাকে সত্যি দেওয়ালের সাথে ঠেকে দাঁড়িয়ে আছে চিত্রা। শুভ্র এক হাতে দেওয়ালে আরেক হাতে চিত্রার কোমর রেখে দাঁড়িয়ে আছে। এর বেশি কিছুই দেখা বা বোঝার প্রয়োজন কি আছে? নেই, কিচ্ছু দেখার প্রয়োজন নেই। কাপা হাতে ফোনটা ফিরে দিয়ে হাঁটা দিলাম। তখনই চিত্রা এলো। সরাসরি জিজ্ঞেস করলাম ওকে, ওই আপুর কাছে তোরা আর শুভ্রর ভাইয়ার পিক দেখলাম, সো ম্যাসকুলোস পিক। কি বলিস? ওয়াশরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে আছিস? ও সেটা, দেখ মেয়েরা কি ফাজিল। এদের যন্ত্রণা দেখে চিপাই চুপাই শান্তি নেই। আরে শোন, আমি আর দাঁড়ালাম না। ওদের রোমাঞ্চের বর্ণনা শোনার শক্তি অ্যাটলিস্ট আমার নেই। দুদিন আগে হলেও সম্ভব ছিল, কিন্তু এ দুদিনে অনেক কিছুই বদলে গেছে। আমি ওনাকে আমার ভালোবাসার অনুভূতিগুলোর সাথে মিশিয়ে ফেলেছিলাম, যা এখন ভেঙে টুকরো। চিত্রাকে যদি ভালোবাসেন তাহলে আমার সাথে এত কিছু কেন? রিভেঞ্জ? প্রথম দিনের চটটা রিভেঞ্জ নিলেন হয়তো। কি ভয়ানক প্রতিশোধ! সবাই এতটা নিষ্ঠুর। মনটা কুঁকড়ে যাচ্ছে ঘৃণায়, চরম ঘৃণা। যে ঘৃণা একটা মানুষ পুড়ে ছারখার হয়ে যেতে পারে, তেমন ঘৃণা। এতটা আমার সাথে না করলেও পারতেন উনি। শুধু শুধু আমার ঘৃণার খাতায় নাম ওঠালেন উনি। ঘৃণা করতে না জানা মেয়েটাকে ঘৃণা করতে শেখালেন। তার চরম মূল্য দিতে হবে ওনাকে, ভয়ানক মূল্য। এসব ভাবতে ভাবতে সামনে শুভ্র ভাইকে দেখতে পেলাম। হাসি মুখে আমায় কয়েকবার ডাকলো, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার মতো রুচি আপাতত আমার নেই, বিন্দুমাত্র নেই। হঠাৎ করে আমার হাত চেপে ধরলেন উনি। এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আমি। ঘুরে দাঁড়িয়ে ওনার গালে একটা চড় বসিয়ে দিলাম। উনি গালে হাত দিয়ে অবাক চোখে তাকিয়ে আছে। ওনার বিস্ময়কে আরও বাড়িয়ে দিয়ে চেঁচিয়ে বলে উঠলাম, সমস্যা কি আপনার?
কতবার বলবো হাত ধরবেন না আমার? ভার্সিটির সিনিয়ররা বলে যা ইচ্ছে তাই করবেন নাকি? আপনি ভার্সিটির সব মেয়েদের চোখের হিরো হতে পারেন, বাট আমার চোখে না। সো স্টাইল অ্যাওয়ে ফরম মি। এমন লুচুগিরি নিজের প্রেমিকাকে দেখান, আমাকে নয়। কথাটা বলে হাতটা ছাড়িয়ে আবারও হাতটা দিলাম। বুকটা ভারী লাগছে খুব। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু কাঁদবো না আমি। কেন কাঁদবো? কার জন্য কাঁদবো? এটা আমার ভুল ছিল যে আমি ওনার আচরণগুলোকে আমার প্রতি পজিটিভ ভেবেছিলাম। উনি তো নিজের মুখে বলেনি, তাহলে চিরকুট কেন? নিজের বকুমির জন্য কারো খেলায় অংশ হয়ে গেলাম আমি, আর মারাত্মকভাবে হেরেও গেলাম। বাসায় এসে রুমের দরজা দিয়েছি, কিচ্ছু আস্ত রাখি না আমি, সব ভেঙে গুঁড়িয়ে দিব আজ। আমার মনটা যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক তেমনই চুরমার হয়ে সব কিছু। টেবিলের বই, আলমারি, কাপড়, বিছানার চাদর, কম্বল, কোষণ সব কিছু ছোড়াছুড়ি করেও মন ভরল না আমার। রাগ কমছে না কিছুতেই। খুন করে ফেলতে ইচ্ছে করছে। আমার সবাইকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। ফুলের গাছ, অ্যাকুরিয়াম সব ভেঙে একাকার। কিন্তু রাগ কমছে না। এই ভয়ানক রাগ জ্বালিয়ে শেষ করছে আমায়। দরজা ধাক্কার শব্দ, কিন্তু সেদিকে আমার নজর কই? আমার নজর তো টেবিলে কোনো পড়ে থাকা ওই ব্লেডটা দিকে। ব্লেডটা হাতে নিয়েই আঁচড় কাটতে লাগলাম হাতে। না, মৃত্যুর আশায় নয়, রাগ কমানোর আশায়। স্বার্থপর চোখের জল তো আসে না, তাই রক্তের সাদায় ধুয়ে যাক সব রাগ। এক পর্যায়ে দরজা ভেঙে ঘরে ঢুকলো ভাইয়া। অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে। এসবে আমার দ্বারা সম্ভব? ভাইয়া যেন বরফের মতো দাঁড়িয়ে আছে। আপু এসে হাত বেঁধে দিল আমার। বাবা মা কিছু বলল না, বলার মতো খুঁজেই পেল না কিছু। মা বাবা রুম থেকে বের হতে নিতেই বলে উঠলাম আমি, মা, এই রুমের ভেতরে কথাগুলো যেন তোমার ভাইয়ের বাড়ি পর্যন্ত না পৌঁছায়। যদি কারো থুতো ওটা ব্যাপারটা জানতে পারে, তাহলে খুব ভালো করে জানো আমি কী করতে পারি। আমার এমন শক্ত কথায় আম্মু বিস্মিত। কি অদ্ভুত, আজ আমার সব কথাতেই সবাই বিস্মিত হচ্ছে। আমার কথায় কি বিস্ময়ের কোনো মেডিসিন মেশানো আছে? দুদিন যাবৎ ভার্সিটিতে আসছি না। কেন আসছি না? শুভ্র ভাইয়া খোঁজ করছিল। তোর কিছু হয়েছে? হ্যাঁ হয়েছে, দুইটা মেয়ে হয়েছে, আরেকটা ছেলে হবে, প্রক্রিয়া চলছে। আর কোনো প্রশ্ন? কি বলছিস সেসব? সিম্পল বাংলায় তো বললাম, সাধু ভাষা তো কিছু বলিনি। তোর কি মন খারাপ রোদ? না, মন খারাপ হবে কেন? কখনো না, রোদের মন খারাপ হয় না কখনো। গট ইট। ওকে ওকে, চেঁচাচ্ছিস কেন? চেঁচিয়ে আমি বোঝাতে চাচ্ছি আমি বিরক্ত। এই যে তুই ফোন দিয়েছিস তাতে আমি বিরক্ত। এই যে একটু আগে তুই শুভ্র ভাইয়ের কথা বললি, তাতেও আমি চরম রকম বিরক্ত। তোর কি শুভ্র ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়েছে? ঝগড়া টগড়া কিছু? ওই, শুভ্র কি আমার জামাই, নাকি আমার 10 বাচ্চার বাপ? ওই বেটার সাথে আমার কিসের ঝামেলা হবে? সব আজগুবি আলাপ আমার সাথে করতে আসবি না। ফোন রাখ। আর শোন, আগামী 2 দিন তুই আমার বাসায় ত্রিসীমানার মধ্যেও আসবি না। কজ আমি আপাতত তোর সাথে কথা বলতে চাচ্ছি না। কথাটা বলে ফোনটা কেটে অফ করে দিলাম। তখনই দরজা কড়া নড়ল। বিরক্তির সাথে বলে উঠলাম, কে? সাথে সাথে ওপাশ থেকে আপু বলে উঠল, শুভ্র এসেছে, তোর সাথে ইম্পর্টেন্ট কথা আছে নাকি, দরজা খোল। আপু, আমি কোনো প্রেসিডেন্ট নই যে আমার সাথে গুরুত্বপূর্ণ কথা থাকবে। আমি সাধারণ একটা মেয়ে। সাধারণভাবে বলছি, তোমার বর্তমান মামাতো ভাই আর হবু দেবরকে বলো ওনার কোনো গুরুত্ব কথা শোনার ইচ্ছে বা আকাঙ্ক্ষা আমার নেই। সো জাস্ট লিভ। ব্যালকনিতে দাঁড়িয়ে মুড়ি চিবাচ্ছে আর আকাশের দিকে তাকিয়ে আছি। ঠিক তখনই আবারও দরজার টোকা পড়লো। ও পাশ থেকে আপু তৈরি হতে বলো, শপিংয়ে যাবে। আমি মানা করেও লাভ হলো না, তাই বাধ্য হয়ে কালো রঙের একটা জামা নিলাম পরব বলে। কি মনে করে জামা রেখে নীল শাড়ি জড়ালাম গায়ে। আর সাজবো, মন ভরে সাজবো। এভাবে নিজেকে ঘরে আটকে রাখার মতো ট্রেজে তো হয়নি আমার। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে কালো টিপ, চুলগুলো হাত খোপা করে বেরিয়ে এলাম রুম থেকে। সবাই অব্র আর শুভ্র ভাইয়ে বসে আছেন। আমি খুব স্বাভাবিকভাবেই ওনাদের সাথে বসলাম। শুভ্র ভাই তৃষ্ণাত দৃষ্টিতে আমায় গিলে খাচ্ছেন। এভাবে তাকিয়ে থাকার হলো আজব। অব্র ভাইয়ের সাথে কথা বলতে বলতে প্রায় 10 মিনিট পর ওনার দিকে আর চোখে তাকালাম। উনি এখনও আগের মতোই আমার দিকে তাকিয়ে আছেন, যেন পৃথিবীতে আমি ছাড়া আর কিছু নেই। গাড়িতে উঠতে যাওয়ার সময় শুভ্র ঘোষণা করলো, আজ গাড়ি নয়, রিকশায় যাবে তারা। আপু আর অভ্র ভাইয়া খুব খুশি। বিকেলের নরম আলোয় পেপসির সাথে রিকশায় চড়া মানে রোমাঞ্চকর বিষয়, কিন্তু আমার জন্য তা বিরক্তির।
কারণ আমার পাশে মানুষটি আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। রিকশার পাশাপাশি বসে আছি, মাঝে আরেকজন বসতে পারবে অনায়াসে। প্রায় 10 মিনিট পর উনি বলে উঠলেন, এদিকে চেপে বসে, পড়ে যাবে তো রোদ। কেন? যেন শরীর স্পর্শ করতে সুবিধা হয়, তাই না? রোদ? কি? রোদ কি? সত্যি বলছি বলে গায়ে লাগছে বুঝি? রোদ, প্লিজ স্টপ। তুমি ভালো করেই জানো আমি ওই টাইপের ছেলে নই। হ্যাঁ, আমি জানি আপনি কোন টাইপের ছেলে। শাহজাহান রিমাঞ্জার, যে রিমেন্স নেওয়ার জন্য কাউকে ভেঙে টুকরো টুকরো করতেও ভাবে না। এই যে আমি আপনার পাশে বসে আছি, জানেন কেমন ফিলিংস হচ্ছে আমার? ঘৃণা লাগছে, প্রচণ্ড পরিমাণ ঘৃণা। আই জাস্ট হেল্প ইউ। আপনার সাথে কোনোভাবে আমার রক্তের সম্পর্ক আছে ভাবতেই গা গুলাচ্ছে আমার। আমার কথা চোয়া শক্ত করে এলো ওনার। এক ঝটকে আমার কোমর চেপে ধরলেন উনি। আমি ছাড়ানোর চেষ্টা করেই চলছি ক্রমাগত, কিন্তু পারছিটা কই। উনি দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, এত ঘৃণা? এত ঘৃণা কি আমার? প্রাপো, কেন করছো এমন? কি করেছি আমি? কোন দোষে এমনভাবে পুড়াচ্ছ আমায়? উহ, আর সহ্য হচ্ছে না আমার। 2 দিন পর পর তোমার এসব পাগলামো তো আমি অতিষ্ঠ। তুমি বাচ্চা নও, বোঝার ক্ষমতা তোমার আছে, তবু তুমি অবুঝ। আমার সেই শ্বাসটা বন্ধ হয়ে আসছে, সেটা তুমি বোঝো না? আমার যে মরে যেতে ইচ্ছে করে সেটা তুমি বোঝো না? আর তুমি যা বোঝো সেটা দুনিয়ার কেউ বোঝে না। একটু বুঝতে চেষ্টা করো না কেন তুমি? দম বন্ধ করে মেরে ফেলতে চাও? তাহলে একেবারে মেরে ফেলো না। এতে বনিতা করছো কেন? ছাড়ুন আমায়। আমাকে টাচ করার সাহস কী করে হয় আপনার? আর এসব ফালতু কথা আমাকে না বলে আপনার লাইফলাইনকে বলুন, কাজে লাগবে। আপনার এই শ্বাস বন্ধ হয়ে যাওয়া বা মরে যাওয়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ট্রাস্ট মি। আপনার সাথে কথা বলতেও আমার রুচিতে বাজছে। প্লিজ ছাড়ুন আমায়। আপনার প্রতিটি স্পর্শকে ঘৃণা করি আমি। আই জাস্ট হেট ইউ। ঘৃণা ঘৃণা ঘৃণা? কিসের এত ঘৃণা তোমার? কি করেছি আমি? টেল মি। ড্যামেজ। আরও জোরে চেপে ধরে। ছাড়ুন আমায়। চিৎকার করে কিসের অধিকারের জবাবদিহিতা চান আপনি? আমি আপনার বউ নাকি জিএফ? কোনোটাই নয়। সো জাস্ট স্টপ দিস কাইন্ড অফ ড্রামা। এই মামা, রিক্সা চালককে উদ্দেশ্য করে, রিক্সা থামান। কেন? রিক্সা কেন থামাবে? কারণ আমি নামবো। আপনার মতো থার্ড ক্লাস কোনো পার্সনের সাথে একসাথে বসতে আমার গা গুলায়। এই মামা, থামাতে বলছি না। থামাবেন নাকি চেঁচিয়ে মানুষ জমিয়ে মার খাওয়াবো? সবাইকে বলবো আপনি এই লোকটার সাথে মিলে আমায় তুলে নিয়ে যাচ্ছেন। কি চেঁচাবো? প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে আমার শরীর। সব সহ্য হয় আমার, কিন্তু কোনো ছলনাময়ী কখনো না। রিক্সা থামানোর সাথে সাথে নেমে হাঁটা দিলাম। শুভ্র ভাই নিচু হয়ে মাথার চুল মুঠো করে বসে আছেন চুপচাপ। আমি হাঁটছি আর ভাবছি, এই লোকটা পিছু ছাড়ছে না কেন আমার? মন ভাঙার ছিল ভেঙেছে, আর কি চাই সে? এই রাগ, এই যে আমি কাউকে দেখাবো, সবার ধারণা হবে আমি ওভার রিয়েক্ট করছি। আরে এই কথা বলার আগে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের কোমর জড়িয়ে দাঁড়িয়ে থাকতে দেখার সাহস জোগাড় করো। যে কোনো পরিস্থিতিতে কোনো মেয়ে তা পারবে না। যা পারবে না তা হলো বড় বড় কথা বলা। শাহজাহান ইডিয়েটস। আমার ভাবনার প্রহরকে ছিন্ন করে কেউ হুট করে কোলে তুলে নিল আমায়। হঠাৎ ঘটা ব্যাপারটায় আমি চমকে গেলেও শুভ্রর মুখটা দেখে চমকারটা রাগে পরিণত হলো মুহূর্তেই। ছোটাছুটি করেও লাভ হলো না। ওনার ওজন যেখানে 80 কেজি, আমার মাত্র 45। ওনার সাথে পেরে ওঠার কথাও না। কিছুক্ষণের মধ্যে হাঁপিয়ে উঠলাম আমি। উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রিকশায় বসে পড়লেন। এই মুহূর্তে শরীর নড়ানোর ক্ষমতাও আমার নেই। ওনার বুকের সাথে মিশে আছে আমার মাথা। ওনার হার্টবিটের শব্দ আমার কানে স্পষ্ট। কি তুমুল গতিতে ছুটছে। একসময় এই শব্দটা আমাকে নেশা ধরাতো, কিন্তু এই মুহূর্তে সেটা নিতান্তই বিরক্তির বিষয়। অন্য কারো ভালোবাসা মানুষের বুকের শব্দ আমি শুনবো কেন? যে অধিকার আমার নেই সে অধিকারী হতে চাই না আমি। সারাটা বিকেল আর সন্ধ্যা শপিং করে কেটেছে, সাথে বেড়েছে বিরক্তি। বাসায় এসে বিছানায় গা এলিয়ে দিতেই ফোনটা বেজে উঠল বড্ড নিষ্ঠুরভাবে। ইস, কি পাষাণ! রাতের নিস্তব্ধতা কতটা নিষ্ঠুরভাবে তাকে ছিন্নভিন্ন করে দিল মুহূর্তেই। ফোনের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ফোনের স্ক্রিনে চিত্রার হাসিমাখা মুখ ভাসছে, সাথে ভাসছে বাংলা অক্ষরে লেখা, তার নাম চিত্রা। আমার ফোনে একমাত্র ওর নামটাই বাংলায় ফলে লেখা। তার কারণটা অবশ্যই তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়। ওর নামটাতে একটা উপন্যাসের গন্ধ আছে বলেই মনে হয় আমার। উপন্যাসের নায়িকাদের মতো নাম। আর ভাগ্যের পরিহাসে আমার গল্পটাকে ছিন্নভিন্ন করে সেখানেও নিজের নামটা
লাল কালিতে লিখে নিয়েছে সে গভীরভাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা তুললাম। হ্যালো। হ্যালো রোদ। কাল ভার্সিটিতে আসছিস তো? কাল তো দারুণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে জানিস। এখানে শেয়ার ইওর লাভ সিজন নামে একটা সেকশন অ্যাড করা হয়েছে এবার। সবাই তার লাভ এক্সপ্রেশন শেয়ার করবে। জাস্ট অসাম একটা বিষয়, আসবি তো? দেখি। দেখা দেখি কিসের? এখানে তো দেখা দেখি কিছু নেই। দেখা দেখি কিছু নেই, তুই আসবি ব্যাস। শুধু আসবি না যে তা না, একদম শাড়ি পরে আসবি। বললাম তো দেখি, এখনও শিওর হতে পারছি না। রোদ, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। 50 বছরের জন্য ব্যাচের ভাইয়ার আপুরা আসবে। তাদের মধ্যে অনেকেই সাকসেসফুল। এদের সাথে পরিচয় থাকলে আমাদের ক্যারিয়ারে এফেক্ট পড়বে। আই দেয়ার ক্যান গিভ আজ এ গ্রেট চ্যালেঞ্জ। চিত্রা, তুই এই মুহূর্তে ফোন রাখবি? তোর এই হিসেব নিকাশটা আমার সাথে না হয় ক্যালকুলেটরের সাথে কর, সেটা বেশি অ্যাকসেপ্টেড হবে। এটা বলে ফোনটা কেটে দিলাম। এই চিত্রার অলওয়েজ রং টাইমে কল আসবে আর আমাকে বিরক্তির চরম সীমায় পৌঁছে দিবে। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। রাস্তায় সোডিয়ামের আলোর কিছু অংশ আমার বারান্দায় হানা দিয়েছে। আকাশের চাঁদটা মেঘের সাথে হাবুডুবু খাচ্ছে বারবার। আকাশ থেকে চোখ নামিয়ে রাস্তা দিকে তাকালাম। একজোড়া কাপড় হাতে হাত রেখে হেঁটে চলছে। মেয়েটির হাতে আইসক্রিম, মাথাটা পাশের মানুষটার কাঁধে। এই মুহূর্তে এই মেয়েটিকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী বলে বোধ হয়। মানুষ তার জীবনের যে কোনো একটা পর্যায়ে গিয়ে এমন একটা ভুল করে যায় যার জন্য তাকে পস্তাতে হয়, কষ্ট করতে হয়, ব্যথা সহ্য করতে হয়। কখনো তা হয় মিষ্টি ব্যথা, কখনো বা আমার ক্ষেত্রে ব্যথাটা বড্ড তীক্ষ্ণ। প্রথম যৌবনে প্রথম ভালোবাসা, প্রথম আঘাত, প্রথম পরাজয় খুবই কষ্টের হয়। যে কষ্টটা এই মুহূর্তে আমার প্রতিটি পেশিতে রয়ে চলছে, অদ্ভুত একটা ভাইরাসের মতো। গোলাপি রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ, কপালে ছোট্ট কালো টিপ, হালকা গোলাপি লিপস্টিকের সাথে চোখে কড়া করে গাজল এঁটে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে তৈরি হয়ে নিলাম ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিটা খুব সুন্দর করে সাজিয়েছে আজ। গেটে পা রাখতেই চিত্রাকে দেখতে পেলাম। মুখে হাসি যেন ধরছেই না তার। বেগুনি রঙের শাড়িতে বড্ড মিষ্টি লাগছে ওকে। রূপবতী কন্যা তার, কেশবরণ চুল। এই মেয়েকে দেখে ছেলেরা তো প্রেমে পড়তে বাধ্য। চিত্রের পাশে দাঁড়িয়ে আছে শুভ্র ভাইয়া। উনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। ওনার চোখে যেন হাজারো আকুতি। এত সুন্দরী প্রেমিকা পাশে থাকতেও উনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন বুঝতে পারছি না। উনিও গোলাপি আর সাদার মিশ্রণে পাঞ্জাবি পরেছে, বেশ লাগছে, কিন্তু আজ ওনাকে খুঁটিয়ে দেখার সাহস জোগাতে পারলাম না। খুবই দ্রুত চোখ সরিয়ে নিলাম। অন্য জিনিস বলে কথা। আমাকে দেখে চিত্রা দৌড়ে এলো। চশমা ঠিক করতে করতে কথার ঝুলি নিয়ে বসলো সে। আমি ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে আছি। তখনই কোথা থেকে সাহেল ভাইয়া এসে হাজির। এই সানশাইন, খুব মিষ্টি লাগছে তোমায়। ধন্যবাদ ভাইয়া। মাই প্লেজার ম্যাম। ব্রেকফাস্ট করছো? একটু, তোমাকে দেখে বোঝা যাচ্ছে করনি। আমিও করিনি, চলো একসাথে ব্রেকফাস্ট সেরে আসি। অনেক কাজ। শুভ্র উদ্দেশ্য করে, এই শুভ্র, অনুষ্ঠান শুরু কর। এখন আপাতত আমার কোনো কাজ নেই। এবার একটা খাওয়া দিব প্লিজ, আর কোনো কাজের কথা বলিস না। এই সানশাইন চলো। শুভ্র ভাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। হয়তো উনি চাচ্ছে না আমি সাহিল ভাইয়ের সাথে যাই। ওনার চাওয়ার দিকে আমার কী কাজ। আমি হাসিমুখে সাহিল ভাইয়ের সাথে হাঁটা দিলাম। আমাদের খাবার আসার আগে অনুষ্ঠান শুরু হয়ে গেল। সাহিল ভাই আমাকে অ্যারেঞ্জমেন্টের হেনতেন বোঝাচ্ছিলেন। তখনই অ্যানাউন্সমেন্ট হলো, গাইজ, এখন আমাদের প্রিয় শুভ্র ভাইয়াকে রিকোয়েস্ট করছি তার লাভ এক্সপ্রেশন সম্পর্কে বলার জন্য। ভাইয়া, আপনার লাইফে কি ভালোবাসা এসেছিল? যদি এসে থাকে তো সে কে লাকি মেয়ে? হ্যাঁ, আছে তো এমন একজন। ওয়াও, এটা ভার্সিটির মেয়েদের জন্য ব্যাড নিউজ। তবুও তারা ভঙ্গ হৃদয় নিয়ে আপনার লাভ এক্সপ্রেশন শুনতে চায়। গাইস, ডু ইউ ওয়ান্ট টু লিসন? ইয়েস। তো ভাইয়া, আপনার ভালোবাসা বলে কথা নিশ্চয়ই। তো ভাইয়া, আপনার ভালোবাসা বলে কথা নিশ্চয়ই একটা অরিজিনালি হবে তিনি। আমায় যদি জিজ্ঞেস করা হয় হোয়াই আই লাভার হার, তাহলে বলবো কোনো রিজন নেই। ওকে ভালোবাসার কোনো রিজন আমার কাছে নেই। অজানা কোনো কারণে ভালোবাসে তাকে। আর খুবই অদ্ভুত বিষয় কি জানেন, সেও অজানা কোনো কারণে ঘৃণা করে আমায়। যেখানে আমি ওর সাথে কথা না বলতে পারলে আমার শ্বাস আটকে আসে, সেখানে আমার কথা শুনে বিরক্তিতে ওর শ্বাস আটকে আসে।
যেখানে তার হালকা ছোঁয়া আমার শরীরে শিহরণ জাগায়, সেখানে আমার ছোঁয়ায় ওর ঘৃণা আসে। অদ্ভুত এক ভালোবাসা আমার, তবুও দিন শেষে ওকে একটাবার দেখার জন্য যেতে ইচ্ছে করে। কিন্তু সে বোঝে না, বড্ড অবশ সে। এই অবশ মেয়েটিকে চাই আমার। দিন শেষে চোখে চোখ রেখে বলতে চাই, তোকে চাই। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোকেই চাই। ওয়ান সাইডেড লাভ। মেবি আপনাকে কেউ ঘৃণা কী করে করতে পারে? ব্যাপারটা আমার সবাই সারপ্রাইজ। এনিওয়ে, উনি কি এখানে আছেন? সে এখানে কোথাও আছে। ভাইয়া, তাহলে ওনাকে ডেডিকেট করে একটা গান যদি গাইতেন। আপনার ব্যক্তিত্বের সাথে আপনার গানের দেওয়ানা কিন্তু এখানেই আছে। প্লিজ ভাইয়া, জাস্ট ওয়ান সং। আজ নয়, প্লিজ ভাইয়া, প্লিজ। ভাইয়া প্লিজ, ফর আওয়ার গেস্ট। ওকে। ক্যাম্পাস কাঁপিয়ে তালির জোয়ার উঠল। আমি ততক্ষণে মঞ্চের খানিকটা কাছে গিয়ে দাঁড়িয়েছি। উনি মুচকি এসে গিটারটা হাতে তুলে নিলেন, হালকা হাতে সুর তুললেন গিটারে, তারপর চোখ দুটো বন্ধ করে গেয়ে উঠলেন। দু চোখ জ্বালা করছে আমার। হয়তো চোখ থেকে বৃষ্টি ঝরতে চাইছে, কিন্তু কেন যারও তো শুধু জানি না। আবেগ দিয়ে গাওয়া হয়তো একই বলে। প্রতিটি লাইন ওনার কণ্ঠে জীবন্ত হয়ে উঠেছে যেন। গান গাওয়া শেষ করে মুচকি এসে গিটারটা পাশে দাঁড়ালো, ছেলেটার হাতে ধরিয়ে দিয়ে নেমে গেলেন স্টেজ থেকে। চোখ দুটো টলমল করছে ওনার, যেন এখনই ঝরে পড়বে দু ফোঁটা জল। কি ভয়ানক গোলক ধাঁধায় ফেসে গেছি আমি। ওনার গাওয়া গান আর তার আগে বলা প্রতিটি কথা যে ছিল আমাকে উদ্দেশ্য করে। উনি যদি সত্যি আমায় ভালোবাসেন, তাহলে চিত্রার সাথে ওসব কেন? হোয়াই? এই, তুই আমার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? আর এই বালতি ভরা পানি বা কেন? তোকে কিছু প্রশ্ন করব, না পেছিয়ে স্ট্রেট আনসার দেবে। আর পেছালে এই পানি তোর মাথায় ঢালবো, বুঝতে পারছিস? কি আমার প্রশ্ন করবি? অবাক হয়ে প্রথম প্রশ্ন, শুভ্র ভাইয়ের সাথে তোর রিলেশন চলে? কি পাগল নাকি? ওনার সাথে আমার রিলেশন কেন চলবে? আরে উনি তো তোকে পছন্দ করেন। তাহলে তোর কোমরে হাত রেখে রোমান্সের মানে কি? রোমান্স? কি বলছিস তুই? কিসের রোমান্স? ঠাডিয়ে দিব একটা। ওয়াশরুমের দরজা চিপায় দাঁড়িয়ে তোরা কি মহাকাশ নিয়ে গবেষণা করছিলি নাকি? আরে ওটা তো ভাইয়ার পা ছিঁড়ে পড়ছিল তাই। তুই যখন ওয়াশরুমে ঢুকলি তখনই ভাইয়া এলো। উনি কিছু একটা বলতে এসেছিলেন আমায়, কিন্তু কিছু বলা ওঠার আগে পাটা স্লিপ কেটে একদম আমার উপর এসে পড়লেন। উনি যদি আমার উপরে পড়তেন তাহলে আমার মাথাটা একদম দেওয়ালে লেগে যেত। অনেক কষ্টে এক হাতে দেওয়াল ধরে নিজেকে আটকে নিয়েছেন উনি, আর অন্য হাতে আমার কোমর ধরেছেন, যেন আমি দেওয়ালে ধাক্কা না খাই। এটুকুই? মুখ ঘোমরা করে, এইটুকুই। এইটুকুই। চিত্রা এতটুকু বলে সাথে সাথে বালতিটা পানির টুকু ঢেলে দিলাম ওর মাথায়। চিত্রা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা কি হলো? আমি তো প্রশ্নের উত্তর দিলামই, তাহলে পানি কেন? লেট করে দিয়েছিস তাই? তোর কোনো ধারণা আছে এই 3টা দিন কিভাবে কেটেছে আমার? 3 দিন মানে বুঝিস তুই? 3 দিন মানে হলো 72টা ঘন্টা। তার মানে কত জানিস? 4320 মিনিট। মাই গড! চিত্রা ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই বলেই চলে। আমি তো ভাবছি শুভ্র ভাইয়াকে নিয়েই। ইস না, জেনে ওনাকে কত না কথা শুনিয়েছি। এভাবে ওনাকে সরি বলবো কিভাবে? সামনে যেতেই তো আত্মা শুকিয়ে যাচ্ছে আমার। রুমের দরজা বন্ধ করে বিছানার উপর উঠে লাফালাফি করছি আর চেঁচিয়ে চেঁচিয়ে গাইছি, উহ, শুভ্র ভাই আমাকে পছন্দ করে, শুধু এবং শুধুই আমাকে ভালোবাসে। ইস কি সুখ! হঠাৎ জানালা ভেদ করে একটা কাগজ এসে লাগলো গায়ে। আমার রুমটা দোতলায়, নিচ থেকে কেউ দোতলায় জানালা দিয়ে কি করে কাগজ ছুঁড়তে পারে? বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ নীরব দৃষ্টিতে কাগজটির দিকে তাকিয়ে থেকে বিছানায় পা ছড়িয়ে বসলাম। কাগজটা হাতে নিয়ে মোচড়ানো কাগজটা সোজা করে দেখলাম কিছু একটা লেখা আছে তাতে, লাভ। এই মিষ্টি হাসি। এত রাগ কেন তোমার? এত জেদ? এই ছোট্ট একটা শরীরে এত জোর কিভাবে? তোমার হাতের চরটা বেশ শক্ত ছিল, সাথে মিষ্টিও ছিল। জীবনে প্রথম কোনো মেয়ের হাতে চর খেয়েছি, আর সেই মেয়েটা হলো তুমি। তোমার হাতের চরটা গালে পড়ার পর মনে হয়েছিল আরেকটা চর যদি মারতে গালে তাহলে ব্যাপারটা মন্দ হতো না। কারো হাতে এতটা নরম কী করে হয় বলো তো? আচ্ছা, তুমি কি 3 বেলা তুলো খাও? কালকে তোমার শরীরের ওই গোলাপি শাড়িটা যে কি মারাত্মক সুন্দর ছিল তা কি তুমি জানো? তোমার সাথে বেশ মানিয়েছিল রঙটা, সাথে তোমার গালে ছিল রাগের ওই গোলাপি আভা। ইচ্ছে তো করছিল
থাক, বলি না, লজ্জা পাবে তুমি। কথাগুলো তোলা থাকুক, কোনো একদিন আবার সামনে বসে এই লজ্জামাখা কথাগুলো শোনাবো তোমায়, আর তুমি লজ্জায় লাল হয়ে মুখ লুকাবে আমার বুকে। আর আমি প্রাণ ভরে দেখব, সেদিন তোমার চোখে ভালোবাসাটা দেখতে চাই, শ্যামলতা, ঘৃণাটা নয়। তোমার চোখে আমার জন্য ঘৃণাটা যে আমায় মৃত্যু যন্ত্রণা দেয় প্রতিটা মুহূর্তে। তোমায় খুব দেখতে ইচ্ছে করছে রোদ পাখি, নীল শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে গাঢ় কাজল লাগিয়ে বাতাসে চুল উড়িয়ে দাঁড়াবে কি ছাদের কোণে। জানি দাঁড়াবে না, তবু অপেক্ষা করছি, চলছে দিনরাত। তোমার পায়ে নিজ হাতে আলতা লাগানো খুব শখ আমার। একদিন সুযোগ দিও প্লিজ, শুধু একটিবার ভালোবাসা মাখা চোখে তাকিও। তোমার সেই চাহনিতে তো আমি কুপোকাত। তোমায় একরাশ ঘৃণা, চিঠির উপর দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনটা বলে উঠল নিঃশ্বাসের সাথে, পাল্লা দিয়ে ভালোবাসি ভালোবাসি। ঝটপট উঠে আলমারি থেকে নীল শাড়ি বের হতেই জড়িয়ে নিলাম শরীরে। হাত ভরে চুড়ি আর চোখে কাজল লাগিয়ে অগোছালো চুলগুলো খুলে দিয়ে দৌড়ে চলে গেলাম ছাদে। ছাদে দাঁড়িয়ে আছি, দৃষ্টি রাস্তা থেকে। কোথায় তিনি? উনি কি চলে গেছেন? কথাটা ভেবে কান্না পাচ্ছে আমার। ঠিক তখনই পেছন থেকে আপু বলে উঠল, কাউকে খুঁজছিস? না না তো, কাকে খুঁজবো? তাহলে এভাবে ছটপট করছিস কেন, কাঁদছিস? আরে না, বাতাসে বালি উড়ে চোখে পড়ছে, তাই হয়তো। এনিওয়ে, তুমি এখানে কিছু বলবে? মা আমাদের তৈরি হতে বলো, মামুদের ওখানে যাব, বিয়ের ডেট ফিক্সড করবো আজ। ওর কথাটা শুনে মনটা খুশি হয়ে গেল, নিশ্চয়ই ওখানে গিয়ে ওনাকে খুঁজে পাবো। ইস, কথাটাই ভেবে আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে এক দৌড়ে নিচে চলে গেলাম। আনন্দে সারা বাড়ি নিচে বেরোতে ইচ্ছে করছে আমার। বাড়িতে ঢুকে মামু আর মামুনির সাথে দায় সারা কথা বলে চারদিকে চোখ ঘোরাতে লাগলাম, কিন্তু মহাশয়ের দেখা মিলল তো? কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছি না, না জানি কী ভাবছে সবাই। কিছুক্ষণ বসে থেকে মুখ কাচুমাচু করে উঠে গেলাম। দৃঢ় পায়ে দোতলায় উঠেই উকিঝুঁকি যেতেই লাগলাম চারপাশে, যদি দেখা পাই। হঠাৎ কেউ একজন আমার হাত টেনে দেওয়ালে চেপে ধরে ঠিক আমার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। এমন একটা কাজ শুভ্র ভাইয়া ছাড়া আর কারো হতেই পারে না। লজ্জায় আমি মাথা তুলতেই তাকাতেই পারছি না যেন। এতক্ষণে যাকে তো খোঁজাখুঁজি, তাকে সামনে পেয়েও তাকাতে পারছি না। উনি আমার চুলগুলো হাতের আঙুল দিয়ে আঁচড়ে দিয়ে কানের পেছনে গুঁজে দিলেন। কানের কাছে ঠোঁট এনে নরম স্বরে বলে উঠলেন, আলতা লাগানো অধিকারটা কি দেবে আমায়? ওনার কণ্ঠে আমি কেঁপে উঠলাম। কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাব, তার আগে পেছন থেকে কেউ একজন কেসে উঠল, যাকে বলে নোটিসেবল কাশে। কাশির শব্দ কানে যেতেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো শুভ্র। অভ্রভাবে পকেটে হাত দিয়ে ভুরু নাচিয়ে বলে উঠলেন, কাহিনী কি? কী চলে এখানে? ইস, কী লজ্জা, কী লজ্জা! এতক্ষণ যে হারে লজ্জা পাচ্ছিলাম, সেই লজ্জায় হার মুহূর্তে 10 গুণ বেড়ে গেল এবার। ইচ্ছে হচ্ছিল মাটি ফাঁক করে তার ভেতরে ঢুকে যাই আমি। শুভ্র ভাই এবার পাঞ্জাবির কলার ঠিক করতে করতে বলে উঠলেন, কি আবার চলে? তোর একমাত্র শালীকে আপ্যায়ন করছিলাম আর কি। বোনের হবু শ্বশুরবাড়ি বলে কথা, আদর যত্ন না করলে চলে, তাই আদর করছিলাম। তাই নাকি? নিচে আমার হবু শ্বশুর শাশুড়ি সারা সবাই বসে আছে, তাদের আপ্যায়ন না করে তুই আমার শালীকে আপ্যায়ন করছিস কেন বুঝতে পারছি না। এ তো আদর কি শুধু তার জন্যই? তোর একটু শালী বেশি ছোট কি না, হারিয়ে টারিয়ে গেলে তো আবার সমস্যা, তাই না? তাই ভাবলাম একটু গার্ড দেই আর কি, বাচ্চা মেয়ে বুঝছিসই তো। বাহ, ছোট মেয়ের কাহিনী কি? আমার শালী নিয়ে তোমার এত চিন্তা? সন্দেহজনক ব্যাপার, ব্যাপক সন্দেহজনক ব্যাপার। ভাই বারবার শালী না বলে মাঝে মাঝে ভুল করে আমার বউ তো বলতে পারিস, তাহলে তো এত প্রশ্ন আসে না। ও, তাই বুঝি এখানে দাঁড়িয়ে? বাহ! আমি আর এক মুহূর্তে না দেরিয়ে দৌড়ে চলে এলাম সেখান থেকে। দুই ভাই মিলে আমাকে কি ভয়ানক লজ্জার মধ্যে না ফেলতে যাচ্ছিল। অসভ্য কোথাকার!